যুক্তিবিদ্যার ক্লাসে সবাইকে আবারও স্বাগতম। আমরা ইতিমধ্যে আলোচনা করেছি অবরোহ নিয়ে। অবরোহের দুটি অংশ রয়েছে, একটি অমাধ্যম আর একটি মাধ্যম। আজকে আমরা অবরোহ অধ্যায় থেকে দুটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব, একটি অমাধ্যম থেকে আর একটি মাধ্যম অনুমান থেকে। মোস্ট ইম্পর্টেন্ট লেকচার, শুরু থেকে শেষ পর্যন্ত গুরুত্বের সাথে তোমরা লেকচারটি দেখার চেষ্টা করবে। প্রশ্ন 1, শুরুতেই আমরা একটা সৃজনশীল প্রশ্ন দেখি। দুটি যুক্তি দেওয়া আছে এখানে, যুক্তি 1, যুক্তি 2। একটি আশ্রয়বাক্য থেকে একটি সিদ্ধান্ত, একটি আশ্রয়বাক্য থেকে একটি সিদ্ধান্ত বোঝা যাচ্ছে দুটি যুক্তি অমাধ্যম অনুমানের। সো অমাধ্যম অনুমানের মৌলিক প্রকার দুটি, একটি হচ্ছে আবর্তন আর একটি হচ্ছে কি প্রতিবর্তন। আমরা একটু চিনে নিই আগে কোনটা কোন প্রকারের যুক্তি। কিছু মানুষ হয় পরিশ্রমী, কিছু পরিশ্রমী যে হয় মানুষ। আশ্রয়বাক্যের উদ্দেশ্য বিধির স্থান পরিবর্তন করে সিদ্ধান্ত টানা হয়েছে, কাজে এটি হচ্ছে একটি যুক্তি 1, হচ্ছে একটি আবর্তন। যুক্তি 2, কিছু মানুষ হয় শিক্ষিত, কিছু মানুষ নয় অশিক্ষিত। উদ্দেশ্য একই, গুণ ভিন্ন, বিধি পরস্পর বিরুদ্ধে, কাজে বোঝা যাচ্ছে এটি একটি প্রতিবর্তন। আমরা বুঝতে পারছি যুক্তি 1 আবর্তন, যুক্তি 2 কি প্রতিবর্তন। সো আমরা প্রথমে প্রত্যেকে আমরা জ্ঞান অংশে কি কি প্রশ্ন আসতে পারে। অমাধ্যম অনুমান কি? যে অনুমানে একটি মাত্র আশ্রয়বাক্য থেকে একটি সিদ্ধান্ত টানা হয় তাকে কি অনুমান বলে? অমাধ্যম অনুমান বলে। জ্ঞানমূলক প্রশ্নের অ্যান্সার এক লাইনই যথেষ্ট। এরপরে অনুধাবনমূলক প্রশ্নে আসতে পারে, এ যুক্তিবাক্যের সরল আবর্তন সম্ভব কিনা, ও বাক্যের আবর্তন করা যায় কিনা। এ যুক্তিবাক্যের সরল আবর্তন সম্ভব কিনা আমরা আলোচনা করেছিলাম। এ যুক্তিবাক্যের সরল আবর্তন সম্ভব নয়, কারণ এ যুক্তিবাক্যে আবর্তন করতে গেলে আশ্রয়বাক্যের একটি অব্যপদ সিদ্ধান্তে ব্যাপ্য হয়ে যায়, যা আবর্তনের নিয়ম বিরোধী। সুতরাং এ যুক্তিবাক্যের সরল আবর্তন সম্ভব নয়, তবে এ যুক্তিবাক্যকে অসরল আবর্তন করা যাবে আয় যুক্তিবাক্যে। তোমরা পূর্বের লেকচারটি, আবর্তনের লেকচারটি দেখে নিবে, অবশ্যই তোমাদের জন্য একটু অসুবিধা হবে না। যুক্তিবাক্যে সরল আবর্তন করা যাবে না, তবে অসরল আবর্তন করা যাবে আয় যুক্তিবাক্যে। আশা করি তোমরা বুঝতে পারছো। আবর্তনের লেকচারটি অবশ্যই গুরুত্বের সাথে দেখলে তোমরা ক এবং ক এর অ্যান্সারটা সহজে দিতে পারবে। এরপরে আমরা চলে যাব গয়ের অ্যান্সারে। প্রয়োগ অংশে কি চাচ্ছে দেখি আমরা। উদ্দীপকের যুক্তি 1-এ কোন অমাধ্যম অনুমানের ইঙ্গিত রয়েছে? উদ্দীপকের যুক্তি 1, একটি আশ্রয়বাক্য থেকে একটি সিদ্ধান্ত, কিছু মানুষ হয় পরিশ্রমী, কিছু পরিশ্রমী জীব নয় হয় মানুষ। আশ্রয়বাক্যের উদ্দেশ্য বিধির স্থান পরিবর্তন করে সিদ্ধান্ত গঠন করা হয়েছে, কাজেই উদ্দীপকের যুক্তি 1 হলো অমাধ্যম অনুমানের অন্যতম প্রকার আবর্তন। কাজে আবর্তন সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে। প্রথমত আবর্তন কি আমাদের লিখতে হবে অবশ্যই। উদ্দীপকের অর্থাৎ উদ্দীপকের যুক্তি 1-এ অমাধ্যম অনুমানের একটি প্রকার আবর্তনকে ইঙ্গিত করেছে। আবর্তন কাকে বলে? যে অমাধ্যম অনুমানে আশ্রয়বাক্যের উদ্দেশ্য বিধির স্থান পরিবর্তন করে গুণ অপরিবর্তিত রেখে একটি নতুন সিদ্ধান্ত গঠন করা হয়, তাকে আবর্তন বলে। আবর্তনের 4টি নিয়ম রয়েছে, প্রত্যেকে শুধু এটা খেয়াল রাখবা। আবর্তনের নিয়মগুলো অবশ্যই উল্লেখ করতে হবে। 1, উদ্দেশ্য আশ্রয়বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের বিধীয় স্থানে যাবে। 2, আশ্রয়বাক্যের বিধীয় সিদ্ধান্তের উদ্দেশ্য হবে। 3, গুণ একই থাকবে। 4, আশ্রয়বাক্যের কোনো অব্যপদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। সো আবর্তনের নিয়ম এবং আবর্তনের প্রয়োগ সহ তোমরা এক্ষেত্রে দেখাতে পারো। এরপরে আমি যাব ঘয়ে। উদ্দীপকের যুক্তি 2, উদ্দীপকের যুক্তি দিয়ে কোন অনুমানের ইঙ্গিত রয়েছে তা অনুসরণ করে, তার নিয়ম অনুসরণ করে এ, ই, আই, ও বাক্যের প্রয়োগ দেখা। কাজে তোমরা বুঝতে পারছো যুক্তি 1 হচ্ছে আবর্তন আর যুক্তি 2 হচ্ছে প্রতিবর্তন। প্রতিবর্তনের ইঙ্গিত রয়েছে, উদ্দেশ্য একই, গুণ ভিন্ন, বিধি পরস্পর বিরুদ্ধ। সেই যুক্তিটি হচ্ছে একটি প্রতিবর্তন। প্রতিবর্তনের সংজ্ঞা লিখবা যে অমাধ্যম অনুমানে আশ্রয়বাক্যের বিধির বিরুদ্ধপদকে সিদ্ধান্তের বিধি হিসেবে ব্যবহার করে গুণ পরিবর্তন করে অর্থ অপরিবর্তিত রেখে একটি নতুন সিদ্ধান্ত গঠন করা হয়, তাকে প্রতিবর্তন বলে। প্রতিবর্তনের নিয়ম কয়টা আছে প্রত্যেকে জানো, 4টি নিয়ম রয়েছে। তার মানে হচ্ছে যে যুক্তিবাক্যের প্রতিবর্তন করতে গেলে কি করতে হবে? একটি যুক্তিবাক্য আমি যেমন লিখলাম যে সব ফুল হয় সুন্দর, আমি সুন্দর করে দেখিয়েছি, যদিও বা আমি একটু দেখাচ্ছি, তোমরা প্রতিবর্তনের লেকচারটা দেখে নিবে, তোমরা সহজেই প্রয়োগ করতে পারবে। যুক্তিবাক্যের প্রতিবর্তন কোন বাক্যে হবে? বিপরীত, এই যুক্তিবাক্য কি দিয়ে শুরু হয়? কোনো দিয়ে। ফুল উদ্দেশ্য একই থাকবে, হয় কি হয়ে যাবে? নয় হয়ে যাবে। বিধি পরস্পর বিরুদ্ধ হয়ে যাবে, সুন্দর অসুন্দর হয়ে যাবে। আমরা এই প্রতিবর্তনের যুক্তিগুলো খুব সুন্দর করে প্রতিবর্তনের অধ্যায়ের লেকচারে আমরা দেখিয়েছি, তোমরা প্রতিবর্তনের অবশ্যই যে লেকচারটি দেখে নিবে। কাজে তোমাদের অবশ্যই মনে আছে যুক্তিবাক্যের প্রতিবর্তন হবে কোন যুক্তিবাক্যে? এই যুক্তিবাক্যে। এই যুক্তিবাক্যের প্রতিবর্তন হবে কোন যুক্তিবাক্যে?
এ যুক্তিবাক্যে ই এর বিপরীত এ, এবং আয় যুক্তিবাক্যের পরিবর্তন হবে কোন যুক্তিবাক্যে? উ যুক্তিবাক্যে। আর উ যুক্তিবাক্যের পরিবর্তন হবে কোন যুক্তিবাক্যে? আয় যুক্তিবাক্যে। এই যে আমি আরেকবার বলছি, এ যুক্তিবাক্যের পরিবর্তন কোন যুক্তিবাক্যে? ই যুক্তিবাক্যে। এই যুক্তিবাক্যের পরিবর্তন এতে, ই আই এর পরিবর্তন হবে ও যুক্তিবাক্যে, উ এর পরিবর্তন হবে আই যুক্তিবাক্যে। যুক্তিবাক্যগুলো লিখতে জানতে হবে আর পরিবর্তনের 4টা নিয়ম জানতে হবে, একদমই ইজি। আশা করি তোমরা বুঝতে পারছো। মাধ্যম অনুমানের যে একটি সৃজনশীল প্রশ্ন দিয়েছি এটা তোমরা সহজে অ্যান্সার করতে পারবে যদি তোমরা আমার পূর্বের লেকচার দুটি, একটি হচ্ছে আবর্তন এবং অপরটি হচ্ছে প্রতিবর্তন, এই দুটি লেকচার যদি আলাদা আলাদা করে দেওয়া আছে, তোমরা যদি দুটি লেকচার দেখে নাও তাহলে আবর্তন ও প্রতিবর্তনের নিয়মে যুক্তি গঠন, তার মানে হচ্ছে প্রয়োগগুলো তোমরা সহজেই করতে পারবে। আশা করি বুঝতে পারছো। এবার আমরা যাব পরবর্তী সৃজনশীল প্রশ্নে। এবার আমরা দেখব মাধ্যম অনুমান থেকে আরেকটি সৃজনশীল প্রশ্ন, প্রশ্ন 2। এক্ষেত্রে দুটি যুক্তি দেওয়া আছে, যুক্তি 1 ও যুক্তি 2। দুটি আশ্রয়বাক্য থেকে একটি সিদ্ধান্ত, তার মানে এটি সহানুমানের যুক্তি। দুটি আশ্রয়বাক্য থেকে একটি সিদ্ধান্ত, এটিও সহানুমানের যুক্তি। তবে শুদ্ধ যুক্তি থাকবে একটি, আর বাকিটা অবশ্যই ভ্রান্ত যুক্তি হবে। সো আমরা দেখে নিই প্রথমে কতে কে দেওয়া আছে, দেখো তো জ্ঞানমূলক প্রশ্নে। মাধ্যম অনুমান কি? একের অধিক আশ্রয়বাক্য থেকে একটি নতুন সিদ্ধান্ত গঠন করাকে তাকে কি অনুমান বলে? মাধ্যম অনুমান বলে। অনুধাবনমূলক প্রশ্নে কি আছে দেখো তো, খতে চতুষ্পদী যুক্তিদোষ ব্যাখ্যা করো। চতুষ্পদী যুক্তিদোষ আমি সহানুমানের প্রথম নিয়মে আলোচনা করেছিলাম। প্রত্যেকটা সহানুমানে কেবলমাত্র 3টি পদ থাকবে, প্রধান পদ, অপ্রধান পদ ও মধ্যপদ। যদি 3টি পদের পরিবর্তে কোনো যুক্তিতে 4টি পদ ব্যবহার করা হয় তাহলে যুক্তিটি ভুল বা ভ্রান্ত হয়। সে যুক্তিটির নামই হচ্ছে চতুষ্পদী যুক্তিদোষ নামেই পরিচিত। সহানুমানের ভ্রান্ত যুক্তি প্রথম নিয়মকে লঙ্ঘন করলে, সহানুমানের যে 10টি নিয়ম রয়েছে প্রথম নিয়মকে লঙ্ঘন করলে যে ভ্রান্ত যুক্তির সৃষ্টি হয় তার মধ্যে অন্যতম একটি ভ্রান্ত যুক্তি হচ্ছে চতুষ্পদী যুক্তিদোষ। যাই হোক, এবার আমরা গতে যাব। উদ্দীপকের যুক্তি 1-এ কোন অনুমানের ইঙ্গিত রয়েছে? উদ্দীপকের যুক্তি 1টা দেখো তো, সকল মানুষ হয় মরণশীল, রাজু হয় একজন মানুষ, রাজু হয় মরণশীল। কোন অনুমানের ইঙ্গিত রয়েছে? কাজে আমরা বলবো সহানুমানের ইঙ্গিত রয়েছে। গতে উদ্দীপকের যুক্তি 1-এ সহানুমানের কোন অনুমান বললে? সহানুমান, শুদ্ধ যুক্তি, সহানুমানের ইঙ্গিত রয়েছে। সহানুমানের ইঙ্গিত রয়েছে। এরপরে তোমরা সহানুমান সম্পর্কে যা জানো, সহানুমান কি, পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে আসলে তাকে সহানুমান বলে। সহানুমানের বৈশিষ্ট্য লিখবে, সহানুমানের গঠন লিখবে। প্রত্যেকটা সহানুমানের 3টি যুক্তিবাক্য থাকে, আশ্রয়বাক্য 2টি এবং একটি কি সিদ্ধান্ত। প্রত্যেকটা সহানুমানের 3টি পদ থাকে, প্রধান পদ, অপ্রধান পদ ও মধ্যপদ। সহানুমানের সিদ্ধান্তের বিধেয়কে বলা হয় প্রধান পদ, উদ্দেশ্যকে বলা হয় অপ্রধান পদ, আর এই পদ দুটি বাদ দিলে যেটা থাকে সেটা কি? মধ্যপদ। তোমরা সহানুমানের লেকচারটি দেখে নিলে অবশ্যই সহানুমান সম্পর্কে চমৎকার করে তোমরা বক্তব্য উপস্থাপন করতে পারবে। সর্বশেষ আমরা ঘতে যাব। ঘতে দেখো তো, ঠিক এটাও সহানুমানের যুক্তি, কিন্তু কি চাচ্ছে দেখো প্রশ্নের মধ্যে, যুক্তি 2-এ কোন ধরনের অনুপপত্তি ঘটেছে। তার মানে হচ্ছে এটি একটি সহানুমানের ভ্রান্ত যুক্তি। দুটি আশ্রয়বাক্য একটি সিদ্ধান্ত, এটি অবশ্যই সহানুমান। আর ভ্রান্ত যুক্তি অনুপপত্তি ঘটেছে মানে হচ্ছে এটা একটি যুক্তিটা ভুল। কোন প্রকারের ভুল? দেখো আমি বলছিলাম সবকটা বাক্য যদি সকল দিয়ে থাকে, কোন প্রকারের ভুল বললে তুমি একদম চোখ বন্ধ করে ধরে নিতে পারো এটি মধ্যপদের সমস্যা আছে। তার মানে আমাদের সহানুমানের 3 নম্বর নিয়মে বলা আছে প্রত্যেকটা সহানুমানে মধ্যপদকে আশ্রয়বাক্য দুটিতে অন্তত একবার ব্যপ্য হতে হবে। যদি উভয় আশ্রয়বাক্যে অব্যপ্য স্থানে রেখে সিদ্ধান্ত গঠন করা হয় তাহলে যুক্তিটি ভ্রান্ত হয়। আর এই ভ্রান্ত যুক্তিটির নাম হচ্ছে অব্যপ্য মধ্যপদজনিত অনুপপত্তি। একবার চেক করে নিই আমরা, সবকটা বাক্য সকল দিয়ে কোন প্রকারের অনুপপত্তি ঘটেছে। আমি বললাম মধ্যপদের সমস্যা। সহানুমানের সিদ্ধান্তের বিধেয়কে বলা হয় প্রধান পদ, উদ্দেশ্যকে বলা হয় অপ্রধান পদ। প্রধান পদ বক, অপ্রধান পদ কাক। এই 2টা পদ বাদ দিলে যেটা আছে সেটা হচ্ছে মধ্যপদ। মধ্যপদ হচ্ছে কি বলতো তাইলে? দ্বিপদ। দ্বিপদ পদটা হচ্ছে কি পদ? মধ্যপদ। আশ্রয়বাক্য 2টাই হচ্ছে এ যুক্তিবাক্য। আমরা জানি এ যুক্তিবাক্যের বিধেয়টা হচ্ছে কি পদ বলতো? অব্যপ্য। ব্যাপ্যতার দিক দিয়ে বিধেয়টা হচ্ছে অব্যপ্য। দ্বিপদটা এ বাক্যের বিধেয় স্থানে আছে, অপ্রধান আশ্রয়বাক্য এ বাক্যের বিধেয় স্থানে আছে। তার মানে উভয় আশ্রয়বাক্যে মধ্যপদকে অব্যপ্য রেখে সিদ্ধান্ত গঠন করা হয়েছে। সকল বক হয় দ্বিপদ, সকল কাক হয় দ্বিপদ, সুতরাং সকল কাক হয় বক। এই জন্য যুক্তিটা ভুল বা ভ্রান্ত হয়ে গেছে, উল্টাপাল্টা হয়ে গেছে। কাজেই আমরা আরেকবার বললাম যে বিশেষ করে যুক্তি 2-এ, উদ্দীপকের যুক্তি 2-এ কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
অব্যপ্য মধ্যবর্জনিত অনুপপত্তি ঘটেছে। তার মানে সহানুমানের 3 নম্বর নিয়মে বলা আছে সহানুমানের আশ্রয়বাক্য দুটিতে মধ্যপদকে অন্তত একবার ব্যপ্য হতে হবে। যদি উভয় আশ্রয়বাক্যে মধ্যপদকে অব্যপ্য রেখে সিদ্ধান্ত গঠন করা হয় তাহলে যুক্তিটি ভ্রান্ত হবে, আর এই ভ্রান্ত যুক্তিটির নাম হচ্ছে অব্যপ্য মধ্যবর্জনিত অনুপপত্তি। কাজে আমরা লিখতে পারি উদ্দীপকের যুক্তি 2 এ অব্যপ্য মধ্যবর্জনিত অনুপপত্তি ঘটেছে। অব্যপ্য মধ্যপদ জনিত অনুপপত্তি ঘটেছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এই অবরোহ অধ্যায় থেকে আমি 2টি সৃজনশীল প্রশ্ন আলোচনা করেছি, একটি অমাধ্যম থেকে আর একটি মাধ্যম অনুমান থেকে। যদি তোমরা পূর্বের যে আমার লেকচার আলাদা আলাদা লেকচার দেওয়া আছে মাধ্যম অনুমান, সহানুমানের, আবর্তন প্রতিবর্তন, প্রতি আবর্তনের প্রত্যেকটা লেকচার আলাদা করে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করছি, তোমরা আগের লেকচারগুলো অবশ্যই দেখে নিবে। আশা করি তোমরা এই অবরোহ অধ্যায় থেকে যেভাবে সৃজনশীল প্রশ্ন আসুক না কেন, জ্ঞান অনুধাবন আসুক না কেন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর অত্যন্ত সুচারুভাবে উপস্থাপন করতে পারবে। আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ পরবর্তীতে আবার দেখা হচ্ছে 7ম অধ্যায়ে।